মাই গড, ও মাই গড, শেষে ওটা কি ছিল? মানে সিরিয়াসলি? তারপরে কি হলো? না না না, ওটা এন্ডিং হতেই পারে না। আমি কিন্তু এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, যা বললাম এক্স্যাক্টলি এটাই আমার ফিলিং রাইট নাও। কথা বলছি কালসন্দর বা সিরিজ খ্যাত লেখিকা অঙ্কিতা দেবীর নতুন একটি সাইফাই থ্রিলার কাহিনী আয়নামহল নিয়ে, এবং এটা ডিজার্ভ করে স্ট্যান্ডিং ওভেশন। কেন এই কথা বললাম এখনই বলছি, তবে তার আগে ছোট্ট করে নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে তুলে ধরি। গ্রাম বাংলার এক উন্মাদ মানুষের সতর্কবাণী বারংবার প্রতিধ্বনি তোলে এক শান্ত শরৎ প্রভাতে, ওদের জাগিও না। প্রশ্ন থেকে যায়, কাদের জাগাতে সে বারণ করছে? শারদ প্রাতে আমরা দেবী দুর্গার জন্য আগমনী গান গাই, তাহলে কি এই ব্যক্তি সেই বোধনেই বাধা দিতে চাইছে? লোকটার কি তাহলে থিওফোবিয়া অর্থাৎ ভগবানে ভয় রয়েছে? এই বিষয়টি বোঝার জন্য পঙ্কজ তার গ্রামের বাড়িতে নিয়ে আসে তার বান্ধবী বা বলা যেতে পারে হবু স্ত্রী সোহংকে। না না, হরলিক্স খাওয়া নয়, এটা সোহং। হং সাইকোলজি নিয়ে পড়া সোহং যখন মানুষটির অতীত নিয়ে ঘাটতে শুরু করে সমস্যাটি বোঝার জন্য, তখন সে সন্ধান পায় এমন কিছু যা চিরকালের জন্য বদলে দিতে চলেছে মানব সভ্যতাকে। এই কাহিনীটি এমন একটি সাইফাই থ্রিলার উপন্যাস যেখানে লালনের গান, আধুনিক সাইকোলজি আর নিষ্ঠুর বৈজ্ঞানিক পরীক্ষা ডুবে গেছে এক মহাজাগতিক ষড়যন্ত্রের গভীরে, যে ষড়যন্ত্র গড়ে উঠেছে মানুষের মনের প্রাচীনতম অনুভূতি ভয়কে কেন্দ্র করে। গল্পের প্রধান চরিত্র সোহংয়ের অনুসন্ধান কি উন্মোচিত করতে পারবে সেই ষড়যন্ত্রের পর্দা, নাকি ভয়গ্রাস করবে তাকেও? সেটার উত্তর পেতে গেলে পড়তে হবে আয়নামহল উপন্যাসটি। এবার চলে আসি মূল প্রশ্নে, আসলে কেমন হয়েছে উপন্যাসটা? আমার শুরুর দিকের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পেরে গেছেন যে এই উপন্যাস আমার দুর্দান্ত লেগেছে। এবার কেন লেগেছে সেই বিষয়ে একটু আলোকপাত করি। প্রথমেই নাম করতেই হবে লেখিকার লেখনীকে, যার গুণে একবার এই কাহিনী পড়া শুরু করলে শেষ না করা অবধি থামতে ইচ্ছে করে না। আর সেখানেই চলে আসে এর দ্বিতীয় পজিটিভ পয়েন্ট, গল্পের প্লট। একদমই ফ্রেশ একটি প্লট, যা আমি এর আগে অন্তত পড়িনি। লালন ফকিরের গানের সাথে তাল মিলিয়ে লেখা বিষয়টি আরও ব্যাপক লেগেছে আমার। তার সাথে রয়েছে রহস্য, থ্রিলার এবং কিছু কিছু জায়গায় ভয়েরও দুর্দান্ত কম্বিনেশন। এবং সব থেকে বড় কথা, গল্পের মধ্যে রয়েছে আনপ্রেডিক্টেবিলিটি, যার ফলে কাহিনীটি পড়তে গিয়ে এক জায়গাতেও মনে হয় না যে চেনা ট্রোপ দেখতে পাচ্ছি। আর সেই কারণে কাহিনীটি পড়তে এত ফ্রেশ লাগে। তার সাথে সাথে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড বিল্ডিং, কি বলবো, জাস্ট হ্যাটস অফ। তা সে পাস্টের টাইম লাইনই হোক বা প্রেজেন্টের টাইম লাইনে, কাহিনী মূলত নন লিনিয়ার গতিতে এগিয়েছে, কিন্তু সেটা পড়তে গিয়ে কারো কোনো অসুবিধা হবে না, কারণ চ্যাপ্টারগুলো ঠিক সেইভাবেই ডিজাইন করেই লেখিকা আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। আর সব থেকে চমক তো আসবে এন্ডিংয়ে। শেষে এসে বাপি বাড়ি যা শট হাঁকিয়েছেন লেখিকা, যেখানে পাঠক হিসেবে আমি একদমই এরকম কিছু এক্সপেক্ট করিনি। এবং শেষের ওই দুটি লাইন, মাই গড, এখনও মনে পড়লে শিহরণ জাগাচ্ছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর তার সাথে দোসর হিসেবে কাজ করেছে বইটির হ্যান্ডি সাইজ, যা খুব সহজেই ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, যার ফলে যেখানে খুশি যখন খুশি পড়া যায়। কারণ একবার পড়া শুরু করলে নিজেকে থামানো একটু মুশকিলই হয় বটে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 184টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 325 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে। হার্ড কভার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। কল্পবিশ্বের বই বলে পেজ আর প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও অসাধারণ লেগেছে। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম সমস্যা মনে হয়নি। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন পৌশালী পাল, এবং ওনার করা এই প্রচ্ছদ আমার অসাধারণ লেগেছে। শুধুমাত্র প্রচ্ছদের কারণেই বইটির প্রতি পাঠকদের নজর যাওয়া উচিত বলেই মনে হয়েছে আমার। এই বইতে সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে, যেগুলো এআইয়ের সাহায্যে করেছেন রাকেশ কুমার দাস। এআই এর মাধ্যমে করা হলেও অলঙ্করণগুলি আমার খুব একটা খারাপ লাগেনি, বরং গল্পের দৃশ্যায়নগুলো আরও সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। বইটির প্রুফ রিডিং আমার বেশ ভালো লেগেছে, কারণ আমার চোখে অল্প কিছু মুদ্রণ প্রমাদ ধরা পড়েছে, যেটা পড়তে গিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবার আসা যাক নেগেটিভ পয়েন্টে। সত্যি বলতে এই কাহিনী পড়ে আমার সেরকম নেগেটিভ কিন্তু কিছু নজরে আসেনি। এবারে উপসংহারে আসা যাক। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে এই লেখা কোনোভাবেই কালসন্দর বা ইউনিভার্সের পার্ট নয়। এটা একদমই একটি নতুন লেখা। এছাড়া যারা অলরেডি এই গল্পটি কল্পবিশ্ব পূজাবার্ষিকীতে পড়েছেন আর ভাবছেন যে নেবেন কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, এই কাহিনী সেই পুরনো লেখার অনেক লুজ এন্ডিং ফিক্স করে দিয়েছে এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তা সত্ত্বেও আমি লেখিকাকে একটাই প্রশ্ন করতে চাই, তারপর? হ্যাঁ, তারপরে কি হলো? এটা কিন্তু যাই হোক এন্ডিং হতেই পারে না। আমি শিওর পিকচার আভি ভি বাকি হ্যায়।
আর হ্যাঁ, যেটুকু কল্পবিজ্ঞানের এলিমেন্ট আছে তা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমার দর্শক বন্ধুরা যারা থ্রিলার কাহিনী পড়তে পছন্দ করেন এবং একটা সম্পূর্ণ অন্য ধরনের প্লট খুঁজছেন, এই বইটি সিম্পলি তাদের জন্য ট্রিট হতে চলেছে থ্রিলার আর নিউ টাইপ প্লট দুই দিক থেকেই। কারণ আমি তো অ্যাটলিস্ট লাস্টে এসে ওরকম টুইস্ট একদমই এক্সপেক্ট করিনি। আর যারা যে কোনো ধরনের ভালো লেখা পড়তে পছন্দ করেন তাদেরকেও এই বই আমি নির্দ্বিধায় রেকমেন্ড করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।